আসতে পারবি? দেখা করবি বলছিলি না, আজ দেখা কর, বাসায়। মেহুর কথা শুনে জ্যোতি বুঝে উঠল না কি বলবে। এতগুলো দিন যখন দেখা করার কথা বলেছিল, মেহুই ব্যস্ত আছে বলেছিল, আর একদিনে পা ভেঙে বিছানায় পড়ে থাকার মধ্যেই বলছে দেখা করতে। মুখটা চুপসে গেল মুহূর্তে, নরম গলায় বলল, আপু আজ টিউশনি আছে, কিছুদিন পর দেখা করি। আমার থেকে টিউশনি বেশি তোর কাছে? না মানে এখন তো রাত হয়ে গিয়েছে আপু, একা একা তোমাদের বাসা কোথায় খুঁজবো আমি? জ্যোতি ভেবেছিল এ অজুহাতে বেঁচে যাবে, কিন্তু পর মুহূর্তে মেহুর চমৎকার কথাটা শুনেই মুখটা পুনরায় চুপসে গেল। মেহু বলল দ্রুত গলায়, সমস্যা নেই, ভাইয়া বাইরে থেকে ফিরলে ভাইয়াকে পাঠাবো। ভাইয়ার সাথে আসতে পারবি না? এতে তো সমস্যা নেই। না না, ওনাকে পাঠাতে হবে না। তাহলে? আসলেই আসতে পারবো না আপু, একটু সমস্যায় পড়ে গিয়েছি। জানি না আমি, ভাইয়া গেলে ভাইয়ের সাথে চলে আসবি। রাতে আমরা খুব আড্ডা দিব, আমি, তুই, নাবিলা, নাফিসা, সবাই। তারপর আর কোনো কথা না বলে কল কাটলো। ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো মুহূর্তে। অপর পাশে থাকা জ্যোতির বুকটা শুকনো হয়ে উঠল। ব্যথায় যন্ত্রণায় কুকড়ে ওঠার সাথে সাথে জড়ো হলো নতুন চিন্তা। মেহেরাজকে যদি পাঠায়ও, এ পা নিয়ে কি যাওয়া সম্ভব? নিজের এই অবস্থার কথা জানানোটাও কি উচিত হবে? বোনের আবদারে অবশেষে মেহেরাজকে আসতেই হলো জ্যোতিকে নিতে। শুধু যে বোনের আবদার তা বলা যায় না, মনে মন সেও অপেক্ষায় ছিল মেহুর জন্মদিনে জ্যোতি দেখা পাওয়ার। জ্যোতিদের বাসার সামনে এসে দাঁড়িয়ে লাগাতার কল দিল জ্যোতিকে। ওদিকে জ্যোতির কল তোলার কোনো কথা নেই। এই পর্যায়ে বিরক্ত হলো মেহেরাজ। শেষবারের মতো কল দিতেই ওপাশ থেকে জ্যোতির ঘুম ঘুম গলায় কথা আসলো, মাত্রই ঘুমিয়েছিলাম, খেয়াল করিনি এতগুলো কল, দুঃখিত মেহরাজ ভাই। বাসায় আছিস রাইট? হ্যাঁ। 5 মিনিটে নিচে আয়, আমি অপেক্ষা করছি। জ্যোতি ঘুম ঘুম ভাব কেটে গেল মুহূর্তে। গতরাতে ব্যথায় ঘুমাতে পারেনি সে, সারাদিনও তেমন একটা ঘুম হয়নি। অবশেষে এখন ঘুম পেলেও তার নিমিষেই মেহেরাজের কথা শুনে পালিয়ে গেল। তার মানে সত্যি সত্যিই তাকে বাসায় নিয়ে যেতে এসেছে। কিন্তু সে এই পা নিয়ে নিচে নামবে কি করে? বিনিময়ে কি বা বলবে? ইতস্ত গলায় বলল, মেহরাজ ভাই আমার আসলে। কথাটুকু বলেই থামল সে। একবার ভাবলো কথাটা বলা উচিত হবে কিনা। অপর পাশে মেহেরাজ অপেক্ষা করলো পুরো বাক্যটা শোনার জন্য। না শুনতে পেয়ে ভ্রুকুচকে দিয়ে বলল, কি? 5 মিনিট নয়, আমি বোধহয় 5 দিনেও নিচে যেতে পারবো না, আপনি দয়া করে ফিরে যান। মেহেরাজের রাগ লাগলো, দাঁতে দাঁত চেপে শুধালো, নাটক করছিস? দেরি হচ্ছে জ্যোতি, কথা না বাড়িয়ে নিচে আয়। জ্যোতি নত গলায় অপরাধীর মতো করে বলল, আমি সত্যিই দুঃখিত মেহরাজ ভাই, যদি সমস্যা না থাকতো আমি নিজেই চলে যেতাম মেহু আপুর সাথে দেখা করতে। তো কি সমস্যা? কিছু না, আপনি তো চলে যান। মেহেরাজের রাগ এবার দ্বিগুণ হলো। শীতল গলায় রাগ মিশিয়ে বলে উঠল, নামবি কি নামবি না? ওপাশ থেকে উত্তর আসলো না। মেহেরাজ আর কিছু না বলেই কল কাটলো। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের বিল্ডিং এর দিকে। তারপর গেট পার হয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়েই কলিং বেল চাপলো। বাসাটা চেনে, কারণ গতবারও মেহুর জন্মদিনে জ্যোতিকে নিয়ে যাওয়ার জন্য এই এসেছিল, তাই চিনতে আর অসুবিধাটা হলো না। বার কয়েক কলিং বেল বাজাতেই দরজা খুললো একটা মেয়ে। মেয়েটাকে সে না চিনলেও একবারও তাকিয়ে বলল, জ্যোতি বাসায় আছে না? ওকে একটু তাড়াতাড়ি বের হতে বলবেন, আমার হাতে বেশি সময় নেই। মেয়েটা হতবাক হয়ে তাকালো মেহেরাজের দিকে। পর মুহূর্তেই মনে পড়ল বেলকুনি থেকে এই ছেলেটাকে সেদিন বাসার সামনে জ্যোতির পায়ে নুপুর পরাতে দেখেছিল সে। তাছাড়া 1 বছর আগেও একবার দেখেছিল এই ছেলেকে, যখন ছেলেটা নিজেই জ্যোতির স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল। মেয়েটা হাসলো কিঞ্চিত, বলল, জ্যোতির অ্যাক্সিডেন্ট হয়েছে কাল, আর আপনি আসলেন আজ। ওয়াইফের অসুস্থতায় এত ব্যস্ততা দেখালে কি করে হবে ভাইয়া? হাতে সময় না থাকলে সময় করে নিতে হবে। মেহেরাজের ভ্রুজোড়া কুঁচকে গেল মুহূর্তে, বলল, মানে? হাতে সময় না থাকলে সময় করে নিতে হবে না? কি আশ্চর্য, আপনি জানেন না? আমি তো ভেবেছিলাম আপনি এই কারণেই আসলেন দেখা করতে। মেহেরাজ কিছুই বুঝল না। ভ্রুজোড়া আরো কুঁচকে গিয়ে শুধালো, জ্যোতি কোথায়? কি হয়েছে? মেয়েটা অবাক হলো। মেহেরাজ যে এই সম্বন্ধে কিছুই জানে না সে আসলেই ভাবেনি। তারপর পুরো ঘটনা খুলে বলল। মেহেরাজের মুখ চোখ তৎক্ষণাৎ রাগে টান টান হলো, তবুও মেহেরাজ শান্ত রেখে বলল,
বাসায় ঢুকা যাবে? জ্যোতিকে নিয়ে যেতে চাইছি। হ্যাঁ অবশ্যই, জ্যোতি তো এমনিতেও হেঁটে এখানে আসতে পারবে না। মেহেরাজ আর অপেক্ষা করলো না, সামনের মেয়েটার পিছু পিছু গিয়ে দাঁড়ালো জ্যোতি যে রুমে থাকে সেই রুমের সামনে। পাশাপাশি দুটো বেডরুমের ভেতরে টেবিলে বইয়ের স্তূপ, পাশাপাশি একটা চেয়ারে বসে আছে একটা মেয়ে, আর তার পাশে বিছানায় চাদর মুড়িয়ে শুয়ে আছে জ্যোতি। কপালের দিকটায় ব্যান্ডেজ, ফোলা ঠোঁট আর ডান গালের ছিলে যাওয়া অংশটা মুহূর্তেই চোখে পড়ল মেহেরাজের। অপরদিকে জ্যোতি তখনও নিরস মুখে ফোনের দিকেই তাকিয়ে আছে। মনে মনে ভাবছে মেহেরাজ কল কেটে দিয়ে ফিরে গেছে। সে ভাবনা মিথ্যে প্রমাণিত হলো যখন কানে আসলো শীতল অথচ রাগী পুরুষালী গলা। নিজের খেয়াল নিজেই রাখতে পারবি, নিজের যত্ন নিজেই করতে পারবি। যাদের খেয়াল রাখার কেউ থাকে না তাদের খেয়াল তারা নিজেই রাখে, যাদের যত্ন করার কেউ থাকে না তারা নিজেরাই নিজেদের যত্ন করে। এখন তোর এসব বিখ্যাত বাণী কোথায় গেল? এই নমুনা নিজের খেয়াল নিজে রাখতে পারার। যদি অবাক হয়ে তাকালো, চোখের সামনে অপ্রত্যাশিত মুখটা ভেসে উঠতে মুহূর্তেই শোয়া থেকে লাফিয়ে বসলো। ওড়নাটা ঠিকঠাক করে মাথায় টেনতে চাইলে ভালো করে। চোখের সামনে ভেসে উঠল মেহেরাজের লালাভ চোখ, শক্ত চোয়াল আর বুকে গোজা হাত জোড়া। বলল, আপনি? হ্যাঁ আমি তো। কিছু না। মেহেরাজ তেতে উঠল, জোরে জোরে শ্বাস টেনে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেই বলে উঠল, এই তোর সমস্যা? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মেহেরাজ ভাই। তুই তো নাকি নিজের খেয়াল নিজে রাখতে পারতি। আমার কোনো দোষ ছিল না। মেহেরাজ চুপ থাকলো কিছুক্ষণ, তারপর দম ফেলে শক্ত গলায় বলে উঠল, মেহু অপেক্ষা করছে, জামা কাপড় কিছু গুছিয়ে নে, বাসায় ফিরছি। বাসায় যাব, শুনিসনি কানে? আমার পায়ের অবস্থা খারাপ মেহেরাজ ভাই, যেতে পারবো না। মেহেরাজ শীতল চাহনিতে তাকালো, দৃঢ় গলায় বলল, সমস্যা নেই, তুই না যেতে পারলেও আমি নিয়ে যেতে পারবো। মিথ্যে বলছি না, সত্যি পায়ের হাড় ভেঙেছে। মেহেরাজ বুক টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত জোড়া পকেটে খুঁজল, তারপর ডান ভ্রুটা উঁচু করেই দৃঢ় গলায় বলল, হ্যাঁ জানি তো, আমি কোলে করে নিয়ে যাব, তোকে পা নাড়াতেও হবে না। আকস্মিক বলা কথাটা শুনে যদি অবাক হলো, কুচকে গেল ভ্রুজোড়া, চোখে মুখে খেয়ে গেল বিস্ময়। এমন একটা উত্তর সে মোটেও আশা করেনি, মোটেই ভাবেনি। স্থির চাহনিতে ভ্রুজোড়া কুচকে রেখে তাকিয়ে থাকলো কেবল মেহেরাজের দিকে। এবার সমস্যা হবে না আশা করি। জ্যোতির চাহনি এখনো বদলায়নি, চোখে মুখে প্রশ্নময় দৃষ্টির বাহার নিয়ে একভাবেই তাকিয়ে থাকলো। উত্তর কি বলা উচিত তাও যেন মস্তিষ্ক জানান দিল না। কাছ থেকে ঋতু মিটমিট করে হেসে জবাব দিল, ভাইয়া আপনি ওকে কোলে করে নিয়ে যেতে পারেন, আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি। মেহেরাজ ঋতুকে চেনে না, গলা শুনে এক নজর ঋতুর দিকে তাকিয়ে দেখলো জ্যোতির বিছানার পাশে চেয়ারটায় বসে মুচকি হাসছে। মুহূর্তেই গলা ঝেড়ে বলল, তবে গুছিয়ে দিন, আমি একটু পর আবার আসছি। কথাটা বলেই মেহেরাজ বের হলো। জ্যোতির পায়ের যা অবস্থা, রিক্সা নেওয়া যাবে না, আবার সারা রাস্তা কোলে করেও নিয়ে যাওয়া যাবে না, একটা গাড়ি খুঁজতে হবে। তাই মূলত বেরিয়ে গেল। অপরদিকে জ্যোতি হতবিম্ব চাহনিতে মেহেরাজের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। পর মুহূর্তেই রুমের উপস্থিতি আরও দুই জোড়া হাস্যোজ্জ্বল চোখের দিকে তাকিয়েই শ্বাস টানল। দরজার দ্বারে দাঁড়ানো মেয়েটার নাম তৃষা। বলা যায় ঋতুর থেকেও দু এক ধাপ উপরে ঠাট্টা মজা এসবে। দাঁড়িয়ে বুকে হাত গুজে ক্রমশ মুচকি হাসছে চেয়ারে বসে থাকা ঋতু। এগিয়ে এসেও ঋতু চোখ টিপে বলল, কি সাংঘাতিক রেগে গেছে রে ভাইয়া, তোর মুখে কোনোদিন ওনার নামে কিছুই শুনিনি, অথচ আজ এইটুকুই আমার মন বলছে উনি সাংঘাতিকভাবে ভালোবাসতে জানে। এমন একটা পর পেলে কেউ একা একা পড়ে থাকে কিভাবে ভাই? ঋতু আবার বলল, ইস, দরজা খোলার পরেই দেখি হ্যান্ডসাম একটা ছেলে, কোথায় ক্রাশ টাশ খাবো তা নয়। ছেলে গম্ভীর গলায় বলে উঠল, জ্যোতিকে একটু ডেকে দিন, তাড়াতাড়ি আসতে বলেন। প্রথমে না বুঝলেও পরে মনে পড়লো এটা জ্যোতির বর। মুহূর্তে হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। এইভাবে বললো যেন বউকে দেখার জন্য কত যুগ ধরে তৃষ্ণার্ত। তাই নাকি? এখানে এসেও তো কি রাগ দেখালো। হাজবেন্ড হলে এমন হওয়া উচিত, বুঝলি? বউ আঘাত পেলে বউর আগে পরের আঘাত লাগবে। কি বলিস ঋতু? একদম এমন একটা জামাইয়ের অভাব বোধ করছি খুব করে এই মুহূর্তে। আচ্ছা বুঝলাম। বুঝলি মানে
এত কেয়ারিং হাজবেন্ড রেখে এত দূর কিভাবে মন টিকে তোর? জ্যোতি স্থির চাহনিতে তাকালো। সত্যি মেহেরাজ অনেক কেয়ারিং আর দায়িত্ববান ছেলে, এই নিয়ে তার এইটুকুও সন্দেহ নেই। কিন্তু আদৌ কি মেহেরাজের মনে তার জায়গা হবে? জায়গা হওয়ার তো দূর, মেহেরাজ তাকে সম্পূর্ণ সম্পর্কটা থেকেও বের করে দিতে চায়, এমনটা ভেবেই দুঃখ হলো। প্রিয় মানুষের সাথে অন্য কোনো নারীকে সহ্য করার কষ্টে দহন ঘটল। চাপা স্বরেই বলল, কেয়ারিং হলে কি লাভিং পার্সন হওয়া যায়? একজনের প্রতি যত্নশীল হওয়া আর একজনকে ভালোবাসা, এর মধ্যে তফাৎ নেই বলছিস? থাকতে পারে, তবে আমার কিন্তু অনেকে দেখে যথেষ্ট প্রেমিক পুরুষ মনে হয়েছে, লাইক এ কেয়ারিং অ্যান্ড রোমান্টিক হাজব্যান্ড। দ্বিতীয় সম্বোধনটা ভুল, তবে প্রথম সম্বোধনটা সঠিক। উনি যথেষ্ট কেয়ারিং, শুধু যে আমার প্রতি এমনটা নয়, সবার প্রতি। তৃষ্ণা অবাক হলো, গলাটা উঁচু করেই অবাক কণ্ঠে বলে উঠল, উনি রোমান্টিক নয় বলছিস? ঠিক জানা নেই। তৃষ্ণা জ্যোতির মাথায় চাটি মারল, দাঁত চেপে বলল, জানবি কি করে? জামাইকে ছেড়ে এতকাল এখানে পড়ে আছিস, তো রোমান্টিকতা কি বুঝবি গদ্ধব? তুই তো কতটুকু বলে শেষ না করতেই তৃষার চোখ গেল দরজার দ্বারে দাঁড়ানো মেহেরাজের দিকে। তাদের কথোপকথনে কতটুকু কি শুনেছে তা ভেবেই শুকনো ঢোক গেল। ঠোঁট চওড়া করে মেকি হেসে বলল, এ কি ভাইয়া, এত তাড়াতাড়ি ফিরে আসলেন? আপনার পায়ের আওয়াজে তো শুনতে পেলাম না। জ্যোতি মুহূর্তেই ফিরে চাইল। মেহেরাজের নিঃশব্দে চলনের সম্পর্কে জানা আছে বলেই চমকালো না। কপাল কুঁচকে ভাবল ঋতু আর তৃষ্ণার কতটুকু কথা শুনতে পেয়েছে। সে যে বলেছে সেগুলোই বা কতটুকু শুনল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে স্পষ্ট স্বরে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, এই অবস্থায় সে বাসায় যাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট মেহরাজ ভাই? মিহু আপু চিন্তা করবে, তাই বলা হয়নি পায়ের কথাটা। আপনি গিয়ে বুঝিয়ে বলে ঠিক বুঝবে। মেহেরাজ এগিয়ে আসলো, শার্টের হাতাগুলো গুটিয়ে নিয়ে ঝুঁকে গেল জ্যোতির সামনে। টান টান গলায় বলল, সেটা আমি বুঝবো, তোর থেকে শুনতে চাইছি না সেসব। কথাটা বলে আর দেরি করলো না সে। বলিষ্ঠ হাত জোড়া ছুঁয়ে মুহূর্তের মধ্যেই তুলে নিল সামনের রমণীকে। সযত্নে কোলে তুলে ঋতু আর তৃষ্ণার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কাইন্ডলি কিছু কাপড় আর ওষুধপত্র গুছিয়ে দিলে উপকার হবে, দিবেন? আমি ফের এসে নিয়ে যাচ্ছি। অবশ্যই ভাইয়া, আপনি যান, আমরা নিচে নেমে ব্যাগ নিয়ে আসছি। মেহেরাজ হাসল, ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে পা বাড়ালো জ্যোতিকে নিয়ে। অপরদিকে জ্যোতি অনুভূতিহীন হয়ে জমে রইল। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো প্রিয় পুরুষের মোহের কাণ্ডে লজ্জায় নুইত হতো। মুখটা হয়তো লজ্জারাঙ্গা রক্তিমাভার লালাভ হয়ে উঠত, কিন্তু তার মুখে খেলে গেল কেবল বিস্ময়। অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেহেরাজের মুখ পানে। কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন বোধগম্য হলো না কিয়ৎক্ষণের জন্য। মেহেরাজ এক নজর জ্যোতির দিকে তাকিয়েই চাপা হাসলো। ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নেমে এসেই গাড়িতে জ্যোতিকে বসিয়ে ভ্রু উঁচু করলো। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস? আগে কখনো দেখিসনি আমায়? মেহেরাজের এই কথা শুনে জ্যোতির মুখটা অপমানে থমথম হয়ে গেল। মুহূর্তেই নজর সরিয়ে অন্য পাশে তাকালো। এতক্ষণ সবকিছু জমাট বাঁধা স্থির অনুভব হলেও এই মুহূর্তে এ সবই তীব্র অস্থিরতায় ছটপট করে উঠল মন। অস্বস্তিতে হাত পায়ের তালু ঘেমে উঠল তৎক্ষণাৎ। খেয়াল হলো কোলে তোলার সময় যেন মেহেরাজের একটা হাত এতক্ষণ তার পেটের উপরি অংশ চেপে রাখা ছিল। তার শরীরটা মেহেরাজের শরীরের সাথে লাগানো ছিল এতটা সময়। এসব ভেবেই ক্রমশ অস্বস্তি বাড়ল। অস্বস্তির শিরশিরিয়ে অনুভূতি হলো সর্বাঙ্গে। সে অনুভূতি দমাতেই বার কয়েক শ্বাস ফেলল। মেহেরাজের দিকে চোখ তুলে তাকালে নিতে দেখলো ঋতু আর তৃষা এসে হাজির হয়েছে। তার ব্যাগ গাড়ির এক কোণে রেখে তৃষা চোখ টিপে ফিসফিস করে বলল, আমি আবেগ আপ্লুত দোষ, আই উইশ আমারও পা ভাঙুক, আমাকেও আমার প্রেমিক এইভাবে যত্ন করে কোলে তুলে হাঁটুক। সুন্দর হবে না? জ্যোতির চাহনি ক্ষীণ হলো। তৃষা যে চাহনিতে পাত্তা দিল না। দাঁত কেলিয়ে হেসে মেহেরাজের দিকে তাকালো। বোকা বোকা হেসে বলল, ভাইয়া, আপনি কিন্তু হাজবেন্ড হিসেবে খুব ভালো। এমন হাজবেন্ড কোথায় পাওয়া যাবে বলতে পারেন? মেহেরাজ ভ্রু কুঁচকালো। ঋতু আর তৃষ্ণা
ততক্ষণে আর দাঁড়িয়ে রইল না। আকস্মিক কি বলে ফেলেছে তা বুঝতে পেরেই তৃষ্ণা লাজুক হেসে ঋতুর হাত চেপে দ্রুত পা এগিয়ে সেই স্থান ছেড়ে চলে গেল। মেহেরাজ চাপা হাসল, বুক টান টান করে গাড়িতে উঠে বসে তাকালো জ্যোতির দিকে, বলল, তোর উচিত ছিল অ্যাক্সিডেন্টের বিষয়টা জানানো। জানিয়েছিলি? আমাকে না হোক মেহুকে জানাতে পারতি। মেহেরাজের শান্ত গলায় কথাগুলো শুনে জ্যোতি ফিরে তাকালো, মৃদুস্বরে বলল, এতকাল কিন্তু একা একা সব ফেস করেছি মেহরাজ ভাই, কাটাছেঁড়া হোক বা পা ভাঙা। আজকে হয়তো অ্যাক্সিডেন্টের কথাটা কোনোভাবে জেনে নিয়েছেন, কিন্তু এতকাল তো আর জানতে পারিনি। এতকাল সবকিছু ঠিক সামনে নিতে পেরেছি, এখনো পারতাম, তাই আর জানাইনি। তাছাড়া এইসব ছোটখাটো ঝামেলা আপনাদের আর জড়াতে মন চায়নি আমার। বেশি কিছু হলে আমি অবশ্যই জানাতাম। হ্যাঁ, ওপারে চলে গিয়ে জানাতি, রাইট? ওপারে চলে যাওয়ার মতো তো কিছু হয়নি, শুধু পায়ের একটা হাড় ভেঙেছে, তেমন বেশি কিছু নয় এটা। আমার উচিত এখন তোর আরেক পাও ভেঙে দেয়া, তবেই বেশ কিছু হতো। বিনিময়ে জ্যোতি আর কিছু বলল না। মেহেরাজও আর কথা বাড়ালো না, থমথমে মুখে অন্য পাশে ফিরে চাইল। মেহুর মোবাইলে কাল রাত থেকেই অনেকগুলো কল করছিল সাইদ, একবারও কল তুলেনি সে। এখনো অনেকবার কল এসেছে, মেহু কল তুলল না। ছোট্ট শ্বাস ফেলে মোবাইলটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরেই তাকে চমকে দিয়ে নাবিলা বলে উঠল। মেহু ভ্রুজোড়া কুঁচকে নিল, বিষয়টা নাবিলা পর্যন্ত যাবে ভাবেনি সে। মৃদু আওয়াজেই বলল। মেহু ছোট শ্বাস ফেলল, বেলকুনিতে গিয়ে মোবাইল অন করে কল করলো সাইদকে। রিং হওয়ার পর অপেক্ষা করতে হলো না, কয়েক সেকেন্ডেই কল তুললো অপর পাশে সাইদ। নরম গলায় বলল, এই কেমন অন্যায় শুনি, কাল রাত থেকে কন্টিনিউ কল দিচ্ছি অথচ কল তুলছো না, অবশেষে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছো। কেন, কিছু বলবেন? জন্মদিনের শুভেচ্ছা নিও প্রিয়। ধন্যবাদ। সাইদ আবারও চুপ হয়ে গেল। এরপর হঠাৎই অভিমানী সুরে বলল, আমায় কি ভালোবাসো না আর? কাকে বলছেন? তোমাকে। আমি আপনার বন্ধুর বোন হই। সাইদ ভাইয়া, এসব কি প্রশ্ন করছেন? হবু বউ হও তুমি। আপাতত সে সম্পর্কে বেশি প্রাধান্য দিচ্ছি। আপনি যদি এসব বলার জন্যই কল দিয়ে থাকেন তবে রাখছি। কথাটা বলেই কল রাখলো মেহু। নরম মন হুহু করে কেঁদে উঠল যেন এবারে। চোখ জোড়া দিয়ে বইল নোনা পানির ধারা। নারীর মন সরল, নরম। পুরুষের মুখের দু একটা শব্দই সে নারীর মনের কান্নার ধারা বইয়ে দিতে পারে। আবার সে নারীর মন কি এক মুহূর্তে শান্ত করতে পারে। নারীর জন্য সত্যি পুরুষ মানুষ জাদুকর। রাত হলো বেশ। বিছানায় হেলান দিয়ে পা সোজা করে ক্লান্ত চাহনি নিয়ে বসে রইল জ্যোতি। খাটের পাশে জানালা খুলে রাখা, সেই জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে শরীর। মেহেরাজদের নতুন বাসাটায় আসবাবপত্র বলতে 2 রুমে 2টো খাট, 2টো আলমারি, টেবিল, চেয়ার আর বসার ঘরে একটা সোফা। সাদামাটা গোছানো পরিপাটি বাসা। এই সাদামাটা বাসার ডান পাশের ঘরটাই কেবল চোখ ঘুরিয়ে দেখার সুযোগ পেল জ্যোতি। ঘরটা মেহেরাজের। আসার পর থেকে এ ঘরেই জ্যোতির অবস্থান। পায়ের বেহাল দশার কারণে ওঠাও হলো না আর। এতক্ষণ মেহু, নাবিলা, নাফিসা সবাই এ ঘরে থাকলেও এখন রুমটা শূন্য। পায়ের তীক্ষ্ণ ব্যথায় চোখ খিচে তপ্ত শ্বাস ফেলল জ্যোতি। চোখ জোড়া বুঝে নিয়ে কিয়ৎক্ষণ ঠোঁট চেপে বসে রইল। পর মুহূর্তে চোখ খুলতেই চোখে পড়ল মেহেরাজকে। বুকে হাত গুজে তার দিকে তাকিয়েছিল। চোখ জোড়া খুলতেই চোখাচোখি হলো। মেহেরাজ নজর সরাল না, আগের মতোই স্থির দাঁড়িয়ে প্রশ্ন ছড়ল, কয় রাত ঘুমাস না? আকস্মিক প্রশ্নে চোখ তুলে তাকালো জ্যোতি। উত্তর দিল না। মেহেরাজ ফের দাঁতে দাঁত চেপে বললে উঠল, চোখের নিচে এমন কালি ফেলেছিস কেন? কার বিরহে দিন কাটিয়ে এমন অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে যেতে চাইছিলি? জ্যোতির কপাল কুচকালো এবার। প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করেই জিজ্ঞেস করলো, মানে? হাত অক্ষত আছে তোর, নাকি নিজে হাতে খাওয়ার অবস্থাও নেই? জ্যোতির মুখ থমথম হয়ে এলো। উত্তরে ভরাট গলায় বলল, হাত ঠিক আছে। মেহু খাবার আনছে, চুপচাপ খেয়ে নিস। শান্ত গলায় কথাটা বলেই মেহেরাজ ফের চলে গেল। মাঝখানে মেহু খাবার আনলো। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আবার প্লেট নিয়ে চলে গেল। তারপর আরো অনেকক্ষণ কেটে গেল। জ্যোতির চোখ জোড়ায় ঘুম নামলো না, তবে ক্লান্ত ভর করলো ঠিকই। সারা শরীর দুর্বল বোধ হলো। চোখ জোড়া বুঝে নিয়ে হাত ভাঁজ করে খাটে হেলান দিয়ে রইল অনেকটা সময়।
তারপর হঠাৎ দরজার আওয়াজ আসলো কানে। মুহূর্তেই চোখ জোড়া মেলে তাকাতেই দেখলো মেহেরাজ দরজা লাগিয়ে পা বাড়িয়ে ওয়াশরুমের দিকে গেল। মুখ চোখে জল দিয়ে ফিরে এসে বিছানার এক পাশে শটান শুয়ে পড়ে জ্যোতির দিকে তাকালো, বলল, তোর বান্ধবীকে তখন কি বলেছিলি তুই? আমি রোমান্টিক নই এটা বলেছিস? এমন একটা প্রশ্নে জ্যোতি অবাক হলো। কখন কোনো বান্ধবীকে এমন কথা বললো স্মরণেই এলো না। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কখন, কোন বান্ধবীকে বলেছি? তখন তোর বান্ধবী অবাক হয়ে তোকে জিজ্ঞেস করলো, কেন উনি রোমান্টিক নয় বলছিস? তার মানে তুই এমনটা বলেছিস ওদের? কথাটা বলেই মেহেরাজ ভ্রু উঁচু করলো। সঙ্গে সঙ্গে জ্যোতির উত্তর না পেয়ে ফের মুখ চোখ কুচকিয়ে বলল, ছি জ্যোতি, তুই আমাকে নিয়ে তোর বান্ধবীর সাথে এইসব শেয়ার করিস? জ্যোতির মনে পড়ল তখনকার কথাগুলো। ইতস্ত গলায় বলল, আমি ঠিক এইভাবে বলিনি। মেহেরাজ সে উত্তরে দমে গেল না, রাগ রাগ গলায় বলে উঠল, তাহলে কিভাবে বলেছিস? জ্যোতি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো, তারপর নরম গলায় বলল, আমি আপনাকে নিয়ে কোনোদিনই কিছু বলিনি ওদের মেহেরাজ ভাই। এমনকি আমার যে বিয়ে হয়েছে এটাও ওরা জানতো না মেহেরাজ ভাই। আগেরবার আপনি নিতে আসাতেই জেনেছিল ওরা, আর আজ কথার কথাতে ওদের কথার উত্তরে বলে ফেলেছিলাম। তবে এভাবে বলিনি যে আপনি রোমান্টিক নন। তাহলে কি রোমান্টিক বলেছিস? জ্যোতি উত্তর দিল না, ইতস্ত বোধ করে চুপ করেই থাকলো। অপরদিকে মেহেরাজ মনে মনে হাসলো, তবে সে হাসির প্রকাশ বাইরে এলো না। এবারের মতো মুখ টান টান করে চেয়ে থাকলো জ্যোতির পানে। পর মুহূর্তেই কিছু একটা ভেবে আবার ভরাট কণ্ঠেই বলল, এক মিনিট, তুই অবিবাহিত এটা মানিস বলেছিস, অথচ বিবাহিত এটা মানুষকে জানাতে তোর লজ্জা লাগছে? জ্যোতি এতক্ষণ ইতস্ত হয়ে চুপ করে থাকলেও এবার স্পষ্ট চাহনিতে তাকালো, বলল, লজ্জা লাগবে কেন? তাহলে জানাসনি কেন? ওরা সবকিছুতেই বেশি বেশি কৌতূহলী মেহেরাজ ভাই। যদি জিজ্ঞেস করতো আপনার সাথে আমার সম্পর্ক কেমন, এতদূর আমি একা কেন থাকি বিবাহিত হয়েও, আর বাকি 10টা বউয়ের মতো মাখো মাখো ফ্রৌনালা প্রেম এগুলো কেন দেখে না আমায়, এসবের উত্তর দিতে গিয়ে আমি অপ্রস্তুত হতাম। এসব প্রশ্নের সম্মুখীন হতে চাইনি, তাই বলিনি। মেহেরাজ চুপচাপ কথাগুলো শুনল, নীরব হয়ে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো জ্যোতির দিকে। তারপর একদম ঠান্ডা গলায় বলে উঠল, এরপর থেকে আর কোনো প্রশ্ন থাকবে না। কথাটা বলেই মেহেরাজ অন্যদিকে মুখ করে ফিরে শুয়ে পড়ল। মনে মনে জ্যোতির কাছে নতুন সকালে নতুন মেহেরাজকে উপস্থাপনের প্রস্তুতি নিল। জ্যোতির চোখে ঘুম আসছিল মধ্যরাতের দিকে, তবুও বিছানায় হেলান দিয়ে সেভাবে বসে থাকা অবস্থাতেই ঘাড়টা হালকা বাঁকা হতেই হঠাৎ ঘুম ছুটে গেল। কিঞ্চিত ব্যথা অনুভব হলো ঘাড়ে, সাথে পায়ের শুষ্ক ব্যথা যেন চওড়া হয়ে উঠল। নিভু নিভু চোখে ঘড়িতে তাকাতেই বুঝলো সকাল হয়েছে। হাত বাড়িয়ে খাটের পাশে থাকা জানালাটা খুলতে নিতেই কোমরে কিছু বাঁধ টের পেয়ে ঘুম ঘুম চোখে দৃষ্টি নামিয়ে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। মেহেরাজের বলিষ্ঠ হাত জোড়ার বাঁধন আঁকড়ে আছে তার কোমর। মুহূর্তেই ঘুম ঘুম ভাব কেটে গেল যেন। শিরদাঁড়া বেয়ে শিরশির অনুভূতি বেয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। তুমুল অস্থিরতায় নড়ে চড়ে বসলো জ্যোতি। অস্বস্তিতে হাতে হাত ঘষতে লাগলো অনবরত। ভাবতে লাগলো, মেহেরাজ তো ঘুমের ঘোরে এমনটা করার মতো লোক নয়। আর আগেও একবার মেহেরাজ আর সে এক বিছানায় ঘুমিয়েছে গ্রামের বাড়িতে। সেই রাতে মেহেরাজ যেদিকে ফিরে সে যেভাবে ঘুমিয়েছিল ঠিক সেভাবেই সকাল পর্যন্ত স্থির ছিল। এমনকি হাত পায়ের অবস্থানেরও পরিবর্তন হয়নি, তার মনে আছে এখনো। তবে আজ এই কয়েক বছরে মেহেরাজের অভ্যাসের পরিবর্তন ঘটেছে নাকি সবটাই ইচ্ছাকৃত ভাবে কি হাত দিয়ে আঁকড়ে আছে? প্রশ্নগুলো মনের ভিতরে উকি দিতেই হৃদস্পন্দনের হার ক্রমশ বাড়ল। কাপা হাতে মেহেরাজের হাত জোড়া ছাড়াতে চেষ্টা করলো। মেহেরাজ বোধ হয় সবটাই টের পেল। চোখ বুজে রেখে ঘুম জড়ানো গলায় বলে উঠল, জ্যোতি, এমন হাঁসফাঁস করছিস কেন তুই? মেহেরাজের কণ্ঠে কি ছিল কে জানে। জ্যোতির হাঁসফাঁস করা যেন দ্বিগুণ হয়ে গেল। অস্বস্তি ক্রমশ বাড়তে লাগলো। বুঝতে পারলো সমস্তটাই মেহেরাজের ইচ্ছাকৃতই কর্মকাণ্ড। মৃদু আওয়াজে অস্বস্তি কাটিয়ে স্পষ্ট গলায় বলল, হাতগুলো সরান মেহেরাজ ভাই, অস্বস্তি হচ্ছে। মেহেরাজ হাত সরালো না, হাতের বাঁধন শক্ত করে কোমর চেপে ধরলো। ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, ছেড়ে দিন, পায়ে ব্যথা করছে আমার। মেহেরাজ এবার চোখ জোড়া মেলে ধরলো কিঞ্চিত। এক নজর নিজের দিকে তাকিয়ে জ্যোতির দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য, আমি তো তোর আশেপাশেও গেলাম না।
কাল রাতে যেখানটায় ঘুমিয়েছি সেখানটাতেই পড়ে আছি। ইভেন এখনো ভালো করে তাকিয়ে দেখ, তোর আর আমার মধ্যে বেশ খানিকটা দূরত্ব আছে। হাত বাড়িয়ে ধরলাম তোর কোমর। আর ব্যথা করছে পা? আমি কখন বললাম যে আপনার কারণে পায়ে ব্যথা করছে? মেহেরাজ হাত জোড়া দিয়ে সেভাবেই আঁকড়ে রইল জ্যোতির কোমর। ভ্রু নাচিয়ে বলল, তাহলে পায়ে ব্যথার সাথে আমার হাত সরানোর কি সম্পর্ক? জ্যোতি হঠাৎ চুপ হয়ে গেল। চোখ জোড়া চাহনি কেমন ধারালো আর জ্বলন্ত হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলে বলল, দুদিন পর দ্বিতীয় বিয়ে করবেন, অথচ অন্য একটা নারীর কোমর আঁকড়ে রেখেছেন। বিষয়টা বিশ্রী দেখায় না? দেখলে দেখাক। সামাতাপু ভুল বুঝবে না। আপনার দ্বিতীয় স্ত্রী হবে সে। সরি, আপনার ভালোবাসার মানুষও তো উনি। স্বাভাবিকভাবেই ভুল বোঝার কথা। তো তোর কি কষ্ট হচ্ছে এই জন্য? জ্যোতির কষ্ট হওয়াটা অস্বাভাবিক নয়। স্বামীর পাশে অন্য নারীকে শুইতে কষ্ট কার না হবে? জ্যোতিরও হবে। তবুও তা স্বীকার করলো না জ্যোতি। বলল, আমার কেন কষ্ট হবে? সেটা তো তোর ভালো জানার কথা, তাই না? শেষের কথাটা ভ্রু নাচিয়ে বলল মেহেরাজ। পর মুহূর্তেই আর শুয়ে না থেকে উঠে বসলো। আড়ালে মুচকি হাসলো। তারপর জ্যোতির কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত স্বরে বলল, কষ্ট হলে বলে ফেল। হতেও পারে আমি তোর কষ্ট লাঘব করতে মরিয়া হয়ে উঠবো। কথাটা বলেই মেহেরাজ উঠে ওয়াশরুমে চলে গেল। জ্যোতি স্থির তাকিয়ে থাকলো। কথাটায় কিংবা কণ্ঠটায় কিছু তো একটা ছিল যা তার সমস্ত শরীরে শিহরণ জাগালো। মনে মনে ভাবলো, আসলে কি বলে ফেললে কষ্ট লাঘব করে দিবে মেহেরাজ ভাই? সকাল সকালই মেহুর নামে একটা পার্সেল নিয়ে গেল এক লোক। মেহু সেই পার্সেলটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো। সঙ্গে তাকিয়ে রইল নাবিলা আর নাফিসাও। অনেকক্ষণ যাবৎ এই পার্সেলের প্রেরকের নাম জানার চেষ্টা করেও ব্যর্থ হলো। অবশেষে নাবিলা আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না। অধৈর্য গলায় বলে উঠল, আপু, পার্সেলটা খুলেই দেখি না, তাহলে তো সব রহস্যের সমাধান হয়ে যাবে হয়তো। মেহু চোখ ছোট ছোট করে তাকালো। সে জানে পার্সেলটা সাইদি পাঠিয়েছে। মেসেজেই এমন কিছু বলেছিল সাইদ। বিনিময়ে কোনো রিপ্লাই না দিলেও এভাবে আজ সকালে পার্সেলটা এসে হাজির হবে ভাবেনি সে। এদিকে নাবিলা নাফিসার সামনেও এই সত্যটা বলে ওঠা যুক্তিযুক্ত বোধ হলো না। ইতস্ত বোধ অবশেষে একটা মিথ্যে কথাই বলল। কে পাঠিয়েছে তার নামই তো জানি না। পার্সেলের ভিতর কি না কি আছে তাও তো জানি না। পার্সেলটা খোলা উচিত হবে না, তার চেয়ে এভাবেই থাক। নাবিলার মুখটা চুপসে গেল মুহূর্তেই। ছোট্ট শ্বাস ফেলে বলল, এই ব্যক্তিটা কে তা জানার জন্য মনটা ছটফট করছে গো। কি যে করি। তোমার কোনো প্রেমিক নয় তো আপু? প্রেমিক মানে আমি কি প্রেম করে বেড়াচ্ছি? তুমি কি ছোট আছো? প্রেম করতেই পারো, তাও আবার একটা না। তোমার যতটা ইচ্ছে ততটা প্রেম করতে পারো। কিন্তু তুমি মানুষটা না কেমন জানি। প্রেম করার বয়স পার হয়ে বিয়ে করার বয়সও পার হয়ে যাচ্ছে, সে খেয়াল আছে তোমার? তোর মাথা তেমন কিছু নই, আমি আসছি। কথাটা বলেই পার্সেলটা নিজের ঘরে নিয়ে এলো। চুপচাপ দরজাটা বন্ধ করে দিয়ে পার্সেলটা খুলতেই চোখে পড়লো সর্বপ্রথম কালো রঙের শাড়ি, তার উপরে ছোট্ট চিরকুট যেখানে গুটি গুটি অক্ষরে লেখা, এই যে হবু বউ, শুনছো? জন্মদিনের উপহার গ্রহণের অনুরোধ রইল। তৈরি থেকো নতুন কিছুর জন্য। আশা করি সে নতুন কিছু তোমার সম্মুখে পরের মাসে হাজির হবে। খুব শীঘ্রই আমি তোমার আর তুমি আমার হবে। ভালোবাসায় বাসায় রাঙিয়ে দেব, সকল অভিযোগ মুছে দেব তখন। ইতি, তোমার অপ্রিয় ব্যক্তি। মেহু চোখ বন্ধ করলো চিরকুটের লেখাগুলো পড়ে। চোখ লেখাগুলোর অর্থ বুঝেই এবার নিভে এলো চাহনি। চুপ হয়ে বসে থাকলো অনেকক্ষণ। তারপর হঠাৎ শুনলো মোবাইল বাজছে। চোখ ফেরাতেই মোবাইলের স্ক্রিনে সাইদের নাম্বারটাই দেখতে পেল। কল ধরলো না মেহু। আগের ন্যায় চুপচাপ বসে থাকলো কেবল। মেহেরাজের পরনে শুভ্র রাঙা শার্ট, টাই আর কালো প্যান্ট। ফর্মাল ড্রেস আপে লম্বা চওড়া শরীরটা আরো সুদর্শন বোধ হলো। যদি এক নজর তাকিয়ে চোখ ফেরালো। ঘড়ির কাঁটা তখন 9টার ঘরে। ছোট্ট শ্বাস ফেলে অগোছালো চুলগুলো নিজের হাতে করে খোপা করতে নিতেই মেহেরাজ এসে উপস্থিত হলো সম্মুখে। হুট করেই বলিষ্ঠ হাত বাড়িয়ে আটকে দিল জ্যোতির হাত।
আগোছালো এলোমেলো চুলগুলোর আগের ন্যায় খুলে দিয়ে গভীর চাহনিতে তাকালো জ্যোতির মুখ পানে। জ্যোতির মুখ শুকনো, গালের ডান পাশে খচে যাওয়া দাগ কালচে হয়েছে, কপালের কণায় ব্যান্ডেজের চিহ্ন, মুখে সদ্য ফুলে ওঠা কয়েকটা লালচে ব্রণের অস্তিত্ব। চিকন ঠোঁট জোড়ায় ফোলা ভাবটা কমেছে, ঠোঁটের কোণায় আঘাতের চিহ্নটা শুকাতে শুরু করেছে। মেহেরাজ কিছুক্ষণের জন্য তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো পুরো মুখ, মুখের ক্ষত আর ডাগর চোখ জোড়া। যদি অস্বস্তিতে গলা ঝাড়ল, এবার হালকা স্বরে বলল,